আজকের এই স্ট্রেসফুল দুনিয়াতে আমরা সবাই কোনো না কোনোভাবে স্ট্রেসড হয়েই আছি। সকাল থেকে সন্ধে পর্যন্ত এই স্ট্রেসফুল লাইফই আমাদের লিড করতে হচ্ছে। আমরা কেউ অফিসে যাই, কেউ কোনো কাজের জায়গায় যাই, কেউ স্কুলে যাই, কেউ কলেজে যাই। তো আমাদের এই সারাটা যে শিডিউল, মানে কাজের শিডিউল, সেইটা বর্তমান সময়ে একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছি, অনেক টিপস এদিক ওদিক থেকে কালেক্ট করছি, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। আর এই যে স্ট্রেস, এইটা যখনই আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন আমরা শারীরিক ও মানসিকভাবে একদম বিপর্যস্ত হয়ে যাচ্ছি। ইভেন আমাদের বাচ্চাগুলো আজকে, বাচ্চাগুলো কেন বলবো, বড়রাও যারা একটু বড় হয়েছে, তারাও আজকাল যখন কোনো পরীক্ষা দিতে যাচ্ছে বা কোনো ইন্টারভিউ ফেস করতে যাচ্ছে, তখন তাদের মধ্যেও একটা একটা অবদমিত ভয়, একটা চাপা ভয় তাদের সব সময় কী করছে, গ্রাস করে থাকছে। আজকে যদি আমি চাকরিটা না পাই, আজকে যদি আমার পরীক্ষাটা ভালো না হয়, মানে ব্যাপারটা যেটা ছিল, সবসময় একটা নেগেটিভ থটস আমাদের ঘিরে রয়েছে, মানে ব্ল্যাক পাল অফ নেগেটিভ থটস, একটা কালো চাদর নেগেটিভ থটের যেন আমাদের ঘিরে থাকছে। আর এই যে স্ট্রেসফুল লাইফ, এর মানে ফলশ্রুতি হচ্ছে যে, দেখবে না একটা লক্ষ্য করে, যখন আমরা ভয় পাই, আমাদের পেটের মধ্যে একটা কেমন অদ্ভুত একটা অনুভূতি হয়। কেমন, মানে ভয়টার প্রথমেই আগে পেটকে সঙ্গে নিয়ে নেয়, কেমন একটা ভাব। এটাকে ডাক্তারবাবু যারা তারা বলেন, বা মানসিক রোগ বিশেষজ্ঞ যারা তারা বলেন, এটাকে বলা হয় বাটারফ্লাইজ ইন দ্য স্টোমাক। কিন্তু আপনি কখনো কি দেখেছেন যে এই যে আমরা দিনরাত স্ট্রেসফুল লাইফ লিড করছি, সবসময় একটা স্ট্রেসের মধ্যে আমাদের সময় কাটছে, এর ফলে শারীরিক ক্ষতি হচ্ছে, সেটা তো ঠিকই, কিন্তু একটা পেটের ব্যাপার সব সময় যেন জুড়ে আছে। ওই যে বললাম না একটু আগে, বাটাবে ফিলিংস কোথা হচ্ছে, পেটে, মাথায় তো হয়নি। তাহলে আমাদের এই যে স্ট্রেসফুল জীবন, এর সঙ্গে আমাদের এই পেটের সম্পর্কটা কিন্তু একেবারে সরাসরি। আজকে এই বিষয়ে দু চারটে কথা বলার খুব ইচ্ছা হলো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পডকাস্টে। এটা আমার প্রথম পডকাস্ট। তো আমি বিশেষ কোনো প্রশিক্ষিত চিকিৎসক নই, বা সেরকম কোনো ডিগ্রি ফিগ্রিও আমার নেই। আমি জাস্ট এই হোমিওপ্যাথি ভালোবাসি, পড়েছি, পড়াশোনা করেছি, এর প্রতি শ্রদ্ধা রেখেই আমি একটু চেষ্টা করি যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়। তবে যখনই ব্যাপারটা খুব জটিল হয়ে যায়, তখন আমি বলেই দিবা, আপনারা সবসময় প্রশিক্ষিত ডাক্তারবাবুর কাছে যাবেন। আর যে আমাদের ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থা, এর প্রতি কিন্তু কখনো অনাস্থা হারাবেন না। কিন্তু এই অনাস্থা যদি আপনারা হারিয়ে ফেলেন, তাহলে কখনো সুস্থ হতে পারবেন না। আমি বা আরেকজন আপনাকে একটা যে কোনো মতামত দিতেই পারি, এবং আপনি সেই মতামতটা নিয়ে ভালোও থাকতে পারেন, খারাপও থাকতে পারেন। কিন্তু এইটা কখনো আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের যে ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতি, তার কিন্তু কোনো বিকল্প নেই। তো যাই হোক, আজকে চিকিৎসা বিজ্ঞানের সবথেকে কৌতূহল উদ্দীপক যে ব্যাপারটা, সেটা
আজকে একটু আলোচনা করার আমার ইচ্ছা হলো, সেই জন্য আমি আপনাদের সামনে এলাম। ব্যাপারটা হচ্ছে যে এই স্ট্রেস আর এর সঙ্গে আমাদের পেটের গণ্ডগোল। সাধারণত একটা ব্যাপার সবাই আলোচনা করেই থাকেন যে গাট ব্রেন রিলেশনশিপ। পেট ভালো থাকলে মাথা ভালো থাকবে। আর এমনিতেই আমাদের একটা প্রবাদ কথা আছে আমাদের সমাজে, বহুল প্রচলিত। আগে এটা খুব বেশি ছিল, কারণ আমাদের ঠাকুমা দিদিমারা প্রায়শই বলতেন, ভুঁড়ি যদি তোর ভালো থাকে তাহলে মুড়িও তোর ভালো থাকবে। ভুঁড়ি ইজ ইকুয়াল টু পেট, মুড়ি ইজ ইকুয়াল টু মাথা। তার মানে আমার পেট যদি ঠিক থাকে, তার মানে আমার মাথাটাও ভালো থাকবে। আমাদের এই যে কথাটা তাঁরা বলতেন, এই কথাটা কিন্তু বর্তমানে উড়িয়ে দেওয়ার মতো নয়। এখন অনেকেই আমাদের পেটকে বলছেন দ্বিতীয় মস্তিষ্ক। এ নিয়ে বিতর্ক থাকতে পারে, আমি এই বিতর্কের মধ্যে মোটেও যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, মানে আমি যেটুকু জেনেছি আর কি, তাতে আমাদের অন্ত্র আর আমাদের মস্তিষ্ক এর মধ্যে দিয়ে একটা হাইওয়ে চলে গেছে। এই হাইওয়ের যে মূল কাণ্ডারি সে হলো ভেগাস নার্ভস। এই যোগাযোগটা কিন্তু কখনো একমুখী নয়, এটা হলো দ্বিমুখী। অর্থাৎ আপনার যখনই মন খারাপ হবে, তখনই আমরা পেট খারাপ হবে। আবার যখনই পেটের গণ্ডগোল বেশি হবে, তখনই আপনার মন খারাপ হবে, মুড খারাপ হবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, এসব নানা রকমের সমস্ত অস্বস্তিকর পরিস্থিতি দেখা যাবে। এবার একটুখানি দেখে নিই যে আমরা যখন মানসিকভাবে খুব অসুস্থ থাকি, তখন ঠিক কী ঘটে। যখনই আমরা অতিরিক্ত চিন্তা করি, উদ্বেগ বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের শরীর মনে করে আমরা বোধহয় খুব বিপদে পড়ে গেছি। ফলে শরীরের তো একটা নিজস্ব মেকানিজম আছে, সেই মেকানিজমের উপর ভিত্তি করে চলে যায় অ্যাকশন মোডে। এই সময় আমাদের যে মস্তিষ্ক সেটা কি করে, সেটা আমাদেরকে বাঁচানোর জন্যে হাজার রকমের চেষ্টা করে। সে রক্ত প্রবাহ আর সমস্ত শক্তিটা পাঠিয়ে দিতে শুরু করে আমাদের হাত, পা আর মাংসপেশিতে। এর স্বাভাবিক ফলে কি হয়, আমাদের পেটের দিকে রক্ত প্রবাহ এবং প্রয়োজনীয় পাচক রস সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, কমে যায়। আর এই কারণেই দীর্ঘদিনের যে মানসিক চাপ, সেই মানসিক চাপ থেকেই গ্যাস্ট্রিক সমস্যা, বুক জ্বালা, অম্বল যাকে বলে সেই, খাবার হজম হতে দেরি হওয়া, বা ইদানিংকালে সবথেকে বহু চর্চিত রোগ যেটি, সেই আইবিএস, এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ সমস্যাটা শুধু খাবারের নয়, সমস্যাটার মূল শিকড় যেখানে প্রথিত আছে, সেটা হচ্ছে আমাদের চিন্তা প্রক্রিয়া। তাহলে একটা প্রশ্ন স্বভাবতই থেকে থাকে, আমরা কি এই চিন্তার হাত থেকে রেহাই পাবো না? হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। কিছু কিছু সাধারণ অভ্যাস আমাদের এই মন আর পেটের সম্পর্ককে ভালো রাখতে যথেষ্ট সহায়তা করতে পারে। কী রকম? আপনি যখন খাবার খাবেন, খুব শান্তভাবে খাবেন, তাড়াহুড়ো করে মোটেও খাবেন না। মোবাইল দেখতে দেখতে খাবার খাচ্ছি, এটা কোনো স্টাইল নয়, এটা মোটেও ভালো জিনিস নয়।
এটা খুবই খারাপ জিনিস। কেননা আমাদের পূর্বপুরুষদের কথাতেই বলি যে তাঁরা বলেছেন যে খাবার চিবিয়ে চিবিয়ে খেতে হয়, 24 বার নাকি চিবিয়ে খেলে তবে গিয়ে হজম হয়। এ গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনার দরকার মনকে শান্ত রাখার জন্য। তৃতীয়ত হচ্ছে সহজপাচ্য খাবার। আপনি বাজারে গেলেন, এটা অবশ্য আমি বলছি বটে, কিন্তু এটাকে আমি যে দূর করতে পারবো এরকম কোনো আশা আমি রাখি না। কারণ আজকালকার পরিণত মানুষ যাদের বুদ্ধিশুদ্ধি আছে, তারা, মধ্যবয়স্ক মানুষ, শিশুরা, মহিলারা, ছাত্রছাত্রীরা, এরা সবাই একটা অদ্ভুত ব্যাপার, এরা সবাই কেন জানি না বাইরের খাবারের দিকে অত্যন্ত আকৃষ্ট হচ্ছে। বাইরের খাবার সব থেকে ভালো। বহুবিধ খাবারের বাজারে তালিকা আছে যেগুলো আমি জানি না। এখন নতুন নতুন খাবারের উৎপত্তি হচ্ছে। কখনো ভারতীয় খাবার প্রতি আগ্রহ কম, অনাস্থা কম। কোথায় চীনেদের খাবার নাকি ভালো, জাপানিদের খাবার ভালো, সাউথ ইন্ডিয়ানদের খাবার ভালো, উত্তর ভারতের খাবার ভালো। এসব নিয়ে একটা আলোচনা চলছেই। তা যাই হোক, কে কোন খাবারটা খেলে ভালো থাকে এটা হচ্ছে তাদের ব্যাপার। তো আমি যেটা বলতে চাইছি, মুখ্য আমার কথাটা হচ্ছে এটাই, যে আমাদের ছোটোবেলায় মা যেটা বানিয়ে দিতেন আমরা সেটাই খেতাম। মায়ের হাতে তৈরি করা খাবার। যারা একটু বয়স্ক লোক তাঁরাও এটাই বলবেন যে তাঁরাও ওই বাড়ির খাবারই খেতেন, বাইরের খাবার কখনো চেখে দেখেননি। তবে চেখে দেখেননি এটা বলা ভুল, মাঝে মাঝে গিয়ে হয়তো কোনো রেস্তোরাঁয় খেয়েছেন, মাঝে মাঝে দু একটা ফুচকা টেস্ট করেছেন, চপ, সিঙাড়া, এসব তো একটা ট্র্যাডিশনাল ইতিহাসই আছে আমাদের। তো এইগুলো টেস্ট যে করেননি এ কথাটা কেউ মুখ টুকে বলতে পারবেন না। তবে খেলেও একটা রেওয়াজ ছিল বাড়ির খাবার খাওয়া। আমাদের মা টিফিনের সময় রুটি বানিয়ে দিতেন, কিংবা পরোটা বানিয়ে দিতেন, সুজি করে দিতেন। তখন কিন্তু এইসব পাস্তাও ছিল না, তখন এসব ম্যাগিও ছিল না, তখন এসব কিছুই ছিল না। তা আমরা সেই সব খেয়েই নিয়ে যেতাম স্কুলে। বা যদি কিছু না থাকতো মুড়ি ছিল, তরকারি ছিল, বাতাসা ছিল, বাড়িতে মিষ্টি থাকলে সেই মিষ্টিও দেওয়া হতো। তো এইসবই আমাদের তখন ছিল খাওয়া। তো এইসব খেয়েই আমরা স্কুল জীবন অতিবাহিত করেছি, কলেজ জীবন অতিবাহিত করেছি, ইউনিভার্সিটি জীবন অতিবাহিত করেছি। হয়তো কদাচিৎ বন্ধুবান্ধবদের সঙ্গে রেস্তোরাঁয় খেয়েছি, ইউনিভার্সিটি কলেজে ক্যান্টিনে খেয়েছি। কিন্তু এইভাবে যে ঘরের খাবারটাকে একদম সাইড করে রেখে বাইরের খাবারের প্রতি অতি মনোযোগী হওয়া, এই ব্যাপারটা কিন্তু আমাদের সময় ছিল না। তবে কি আমাদের সময় রোগবালাই ছিল না? ছিল, নিশ্চয়ই ছিল। কিন্তু এইরকমভাবে এত ব্যাপক ছিল না। আমরা স্কুল থেকে এসে কোনো রকমে খেয়ে মাঠে ছুটতাম, খেলতে হবে। ফুটবল হোক, ক্রিকেট হোক, ভলি হোক, যে কোনো খেলা খেলতে হবে। কিন্তু এখনকার প্রজন্ম, তারা বিকেলবেলায় মোবাইল হাতে নিয়ে এদিক ওদিক বেড়াতে চলে যাচ্ছে। তারা মোবাইল নিয়ে বসে আছে, খেলাধুলা তো দূরের কথা, শরীর চর্চাই করে না। আর শরীর চর্চা না করলে যে হজম শক্তি সেটা বাড়বে কী করে? শরীরের যে আপনার যে শরীরের সমস্ত যে যন্ত্রপাতিগুলো সেগুলো সচল থাকবে কী করে? থাকা সম্ভব না। আমাদের এখন বাচ্চাদের মধ্যে এটাই হচ্ছে। আর একটা জিনিস সেটা হচ্ছে সেটার ইম্প্যাক্ট এখন সবথেকে বড়। সেটা কি? সেটা হচ্ছে আমরা প্রাইভেট টিউশন কি পড়িনি? পড়েছি। একবারই পড়েছি, হয়তো কেউ সকালে কেউ রাত্রে।
বিকেলটা কিন্তু আমরা কোনো মতে পড়াশোনা করি না। কেউ করাতে পারে। বিকেলে আমরা মাঠে যাবই এবং সেখানে 2 ঘন্টা খেলবই। কিন্তু এখনকার ছেলেরা, তাদের বিকেলেও টিউশন যেতে হয়। প্রচুর বই নিয়ে পিঠে ব্যাগ নিয়ে তারা টিউশন যাচ্ছে। সকালে স্কুল যাচ্ছে, বিকেলে টিউশন যাচ্ছে, রাত্রে এসে পড়াশোনা করছে আবার। তার মাঝে তো ওই মোবাইল ফোন আছেই। কারো কারো আবার গেমের ব্যাপার আছে, গেম খেলেন তারা। তো এই সব নানা সব কিছু মিলিয়ে বর্তমান একটা সময়, এটা খুব একটা, কি বলবো, খুব কষ্টকর সময়। এখানে এই সময় দাঁড়িয়ে পেট ভালো রাখা কিন্তু বন্ধু অত্যন্ত শক্ত। আমাদের তালিকায় আজকে ম্যাগি আছে, নুডলস আছে, নানা রকমের টিয়ে আছে। তো আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় যে ফাইবারগুলো থাকার কথা, সেই ফাইবারগুলোকে রাখছি না। এখনকার ছেলেমেয়েরা তো শাকসবজি খায়ই না, চেনেও না। তো আমাদের মায়েরা জোর করে খাওয়াতেন, তো শিখেছি আমরা। এখনকার মায়েরা, ছেলেরা খাচ্ছে না, অতএব তার অপশন খুঁজে বার করছেন তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘেঁটে ঘেঁটে। এই রকম ফাইবারযুক্ত খাবার না খাওয়া, পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া কি করছে, আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়াগুলোকে ভালো রাখতে পারছে না। ফলশ্রুতি হিসেবে হাজার রকমের পেটের গণ্ডগোল চলে আসছে। যারা বড় তাদেরও হচ্ছে, যারা ছোট তাদের তো কথাই নেই। তো এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা দরকার বন্ধু। ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল চিন্তাভাবনাকে একটু ফিরিয়ে নিয়ে আসা দরকার। সব চিন্তাটাই বর্তমান যুগের, মডার্ন পিরিয়ডের প্রাসঙ্গিক, এই কথাটা কিন্তু বললে ঠিক হবে না। মায়েদের সময় নেই, তারা সিরিয়ালে ব্যস্ত। তারা কখন রুটি করবেন, কখন পরোটা করবেন, কখন সুজি করে ছেলেকে দেবেন। যাও, চলে যাও, পয়সা নাও, নিয়ে গিয়ে কোনো দোকান থেকে কিছু কিনে খেয়ে নাও, হয়ে গেল। আর এই ব্যাপারগুলোর জন্যেই আমাদের বর্তমান সমাজে রোগ বালাই এসব অনেক বেশি, মানে বেশি করে চোখে পড়ছে। তো যাই হোক, আমার আজকে মনের কথা বললাম, আজকে একটু ইচ্ছা হলো আর কি, তাই। তো এটা আমি কাউকে আঘাত করতে চাইনি, কাউকে কিছু বলতেও চাইনি। শুধুমাত্র একটা সচেতনতা ও শিক্ষামূলক ধারণা থেকে তৈরি আজকের এই পডকাস্ট। তো কারো যদি এরকমভাবে শরীর টরীর খারাপ হয়ে থাকে বা দীর্ঘমেয়াদী কোনো পেটের গণ্ডগোল হয়ে থাকে, তবে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন। আপনাকে যদি কেউ বলেন যে আমি এটা দিচ্ছি ওটা দিচ্ছি, খেয়ে ঠিক হয়ে যাবে, সেটার ওপর তিনি যদি প্রশিক্ষিত হন তবেই তার ওপর আস্থা রাখবেন, না হলে রাখবেন না। কেননা ট্র্যাডিশনাল চিকিৎসার কোনো বিকল্প নেই। তবে আমি এটাও বলছি না যে ট্র্যাডিশনাল চিকিৎসার বাইরে যে চিকিৎসা রয়েছে, যেটাকে আমরা বলতে পারি বিকল্প চিকিৎসা, অল্টারনেটিভ মেডিসিন, সে ভালো নয় এমন কথা বলছি না, সেটাও ভালো। কিন্তু দরকারটা প্রশিক্ষিত মানুষের, যার কাছে আপনি চিকিৎসাটা করাবেন। কখনো কোনো মানুষ যিনি প্রশিক্ষিত নন তার কাছে যুক্তি নেবেন না। আস্থা রাখুন ট্র্যাডিশনাল মেডিসিনের উপর। সচেতন থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় চিন্তা করুন মনকে কিভাবে শান্ত রাখা যায়। পরিস্থিতি আপনার প্রতিকূল আমি জানি, কিন্তু তাকে কি করে অনুকূলে আনবেন এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামান। একটু পড়াশোনা করুন, একটু আধ্যাত্মিক জগতের দিকে উঁকি মারুন, একটু, কি বলবো, নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করুন। আর আমাদের যে যোগ প্রাণায়াম এগুলো আছে, এগুলো খারাপ কিছু নয়, এখনকার ডাক্তারবাবুরা তো বলছেন এগুলো করতে, এগুলো করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন।
আর 2 নম্বরে ওষুধ কিনে খাবেন না, ডাক্তারবাবু বলবেন তবে খাবেন। এখন এটা তো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছি সবাই ডাক্তার, ওষুধে যাচ্ছে, ওষুধের দোকানে গিয়ে ইচ্ছা মতো ওষুধ খাচ্ছে। গ্যাসের ওষুধের কথা তো বলাই বাহুল্য, সবাই সব কিছু জানেন। গ্যাস অম্বলের প্রকোপও খুব বেশি, তার জন্য ওষুধের বিক্রিও খুব বেশি। তবে কেউ কোনো ডাক্তারবাবুর পরোয়া করেন না, নিজে ওষুধের দোকানে যাচ্ছেন, আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। সবাই সব কিছু জানেন, সবাই ডাক্তার আজকালকার বর্তমান পরিপ্রেক্ষিতে। সুতরাং এই ট্রেনটা কিন্তু বন্ধ করা দরকার, এই ট্রেনটা। আর এই ট্রেন্ডের কারণেই পেটের সমস্যাটা আরও বেশি করে দীর্ঘায়িত হচ্ছে, সারছে না। তো আমার একটা বিনীত অনুরোধ রইল, যদি আপনার কোনো রকম পেটের সমস্যা হয়, আপনি অল্টারনেটিভ মেডিসিনের ডাক্তারবাবুদের কাছে যান যারা প্রশিক্ষিত, না হলে ট্র্যাডিশনাল ডাক্তারবাবুদের কাছে যান যারা প্রশিক্ষিত। বা কি মাঝারি যারা আছেন তাদের কাছে কখনো যাবেন না, গেলে নিজের শরীরের ক্ষতি হবে। তো বন্ধুরা, আজকে আমি বিদায় নিলাম। আমার আজকের এই পডকাস্ট আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনকে শান্ত রাখবেন। আবার আগামী কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, খোলাখুলি কথা। সবাই কেমন লাগলো একটু জানাতে কিন্তু ভুলবেন না। আজকে আমি প্রথম পা দিলাম এই পডকাস্ট দুনিয়ায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকেই শেষ করব।